এখন চারিদিকে বিয়ের ট্রেন্ড চলছে। যেই বিয়ে করছে তারই মিলিয়ন, মিলিয়ন ভিউজ এসে যাচ্ছে। তো আমার বন্ধুরা বলছিল যে, "তুইও বিয়ে কর। তোর বিয়েতে আমরা কনটেন্ট বানাবো। আমরা বানিয়ে আমরা মিলিয়নস ভিউজ পাবো।" তো এখন বিয়েটা ট্রেন্ড। সরি বাট এটা সত্যি। এখন সবারই ক্যারিয়ার পাথ চুজ করার তো অফকোর্স সবাই করতেই পারে। যদি কেউ চায় যে আমি আজকে মেকআপ আর্টিস্ট হিসাবে হয়ে নিজেকে সবার কাছে পরিচিত করব, সেটা নিজস্ব ব্যাপার তার। যার যেরকম ইচ্ছা সে সেরকম করুক না। মানে লোকে কে বলার যে হ্যাঁ, তুই এটা কেন করছিস বা তুমি এটা কেন করছো? যে যেটা করে ভালো থাকে লোকে সেটা করুক না। লোকে যেও চাইছে যে আমি মেকআপ আর্টিস্ট হব, আমি ভিডিওস বানাবো সেখান থেকে মেকআপ আর্টিস্ট হয়ে যাব। প্রচুর ক্লায়েন্ট আসবে, করুক না। এটা ভালো কনটেন্ট যারা দিচ্ছে সেখানে ভিউ আসছে না, আর যাদের তোমার হয়তো ব্যাড কনটেন্ট তাদের মিলিয়ন ভিউয়ার্স। অলওয়েজ এটা আসলে Instagram বা YouTube প্ল্যাটফর্মের কিন্তু দোষ নয়। এটা আমাদের মানুষের দোষ। আমরা ওই ব্যাপারগুলোকে শেয়ার করি। দেখবে ওগুলো শেয়ারও বেশি। ওইসব ক্রিঞ্জ কনটেন্টের শেয়ারও বেশি। মানে লোকে দেখে, একটুখানি হাসলো, "দেখ ভাই তুইও দেখ, তুইও হাস। দেখ এটা কি করেছে।" মানে ওইজন্য শেয়ারটাও দেখবে ওইগুলোর বেশি, বেশি হয়। কোনো এডুকেশনাল কনটেন্টের অতটা শেয়ার হয় না যতক্ষণ ভালো মানে কনটেন্টের শেয়ার হয় শেয়ার না। হয় না। মানে আমি এখনো হয়তো ভাবছি যে আমি বাইরে গিয়ে কি ভিডিও বানাবো? কি ভিডিও কালকে এডিট করব বা কি ভিডিও কিরকমভাবে বানালে লোকে আর কি আমাকে চিনতে পারবে যে আমি কে বা আমার কাজটা চিনতে পারবে। এখন এত ঘরে, ঘরে এখন ঘরে ঘরে কনটেন্ট ক্রিয়েটরস বা ইনফ্লুয়েন্সার্স বলতে পারো। এখন এটা আমাদের কাছে সত্যি স্ট্রাগল। মানে বেঁচে থাকাটা এই লাইনে, টিকে থাকাটা। যে আজকে যদি ভিডিও না বানাই, যদি কালকে আমাকে লোকে ভুলে যায় তখন কি হবে? নমস্কার, আমি ঐন্দ্রিলা। আজকে পডকাস্টে আমার সাথে রয়েছে কনটেন্ট ক্রিয়েটর, মেকআপ কনটেন্ট ক্রিয়েটর শর্মিলী চক্রবর্তী। কেমন আছো? খুব ভালো। বছরের শুরুটা তোমার সাথে এভাবে দেখা হবে ভাবিনি। মানে খুব ভালো লাগছে। এটা মনে হয় তোমার ফার্স্ট ফার্স্ট পডকাস্ট, পডকাস্টার। ইয়েস, ফার্স্ট। তো তোমার ২০২০ মানে কোভিডের টাইম থেকে তুমি মেকআপে নিয়ে কাজ করা শুরু করেছো, মানে হ্যাঁ, হ্যাঁ, কনটেন্ট হ্যাঁ। ক্রিয়েটর মানে হিসেবে একদম কাজ করছো। ডেডিকেশন লেভেল আমার তখন থেকে শুরু হয়েছে। বাট আমি তারও অনেক আগে মানে ২ বছর তারও আগে থেকে আমি শুরু করি। বাট সেভাবে টাইম দিতে আমি কখনোই পারিনি আরকি। মানে ওই কলেজ সামলে দেন আমার ক্লাসের সামলে হয়নি। বাট কোভিড এর মধ্যে আরকি মানে কিছু না করা থাকায় মানে ওটাতে পুরোপুরি নিজেকে দিতে পেরেছিলাম। তো হ্যাঁ, দ্যাটস when I started and ওখানেই within a year আমি আমার YouTube এ গ্রোথ দেখেছি। মানে 30K থেকে 100K কিভাবে হয়েছে আমি নিজেও এখনো ভাবতে পারি না। তোমার পড়াশোনার জার্নিটা যদি বলো, মানে তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? তোমার আমি স্কুল ব্যাকগ্রাউন্ড একটু হ্যাঁ, বলো। তো আমার আমি অ্যাকচুয়ালি বাংলা মিডিয়ামের মেয়ে। আমি স্যার এনএন গার্লস হাই স্কুল থেকে পড়েছি। আর আমি বিটেক করেছি। আ বিটেক আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ করেছি। আমার সেটাও ছোটবেলারই ইচ্ছা ছিল যদিও। কেউ জোর করেনি। মা-বাবা বলেনি যে তোমাকে পড়তেই হবে, এটা করতেই হবে। সেরকম কখনো বলেনি। হ্যাঁ, ওদের একটা ইচ্ছা ছিল আমি চাকরি-বাকরি করি। হুম। আ রাদার লাইক গভর্নমেন্ট জব করি। বাট ইঞ্জিনিয়ারিংটা আমার পুরোপুরি নিজস্ব ছিল আরকি ডিসিশনটা নেওয়া। আ 3rd ইয়ারে বুঝতে পারি যে আমার দ্বারা হবে না। 9 to 5 জব আমি করতে পারব না। মানে পসিবলই নয়। তো দ্যাটস when I started আর আমি তখন জানতামও না। মানে Instagram তখন তো আসেনি। হুম, YouTube টাই মোস্টলি ছিল। হুম, তো আমি তখন বেসিক্যালি আমার ইচ্ছা ছিল আ আমি ডান্সটা নিয়ে এগোবো। হুম। ডান্সটা নিয়ে কি করে এগোবো সেটা মানে ভাবা তখন দূরদস্ত ছিল আরকি এরকম একটা ব্যাপার। তো জাস্ট টু ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি মেকআপের ভিডিওস করা শুরু করি। তো আমার ১ম ভিডিওস দেখলে বুঝবে মানে আমি কিছু জানতাম না। মানে কিছুই না। আমি একটা পাউডার তুমি একটা কমপ্লিট ছোট্ট করেছো? হ্যাঁ, সব? হ্যাঁ, 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 কমপ্লিট। চাকরিও পেয়েছিলে? আমি ক্যাম্পাসিং এ একটাতেই বসেছিলাম। বাট আচ্ছা, আমি চাকরির জন্য যাওনি। আর যাইনি। মানে আমার ইচ্ছাই হয়নি যে আমি যাবো। তার জন্য বাড়িতেও প্রচুর অশান্তি যেরকম হয় আরকি হুম, বিটেক করে ৪ বছর এভাবে দিয়ে তারপরে তুমি হুম, চাকরি করছো না। কি করছো? এখন তাও প্যারেন্টসরা বোঝে যে কি কনটেন্ট ক্রিয়েশন যেহেতু ওরাও নিজেরা হুম, স্ক্রল করতে থাকে। এখন উল্টো হয়ে গেছে ব্যাপারটা। হুম, মা এসে দেখায়, "দেখ তো ভিডিওটা এরকম হুম। কেন?" বাট আগেকার মানে তখন আজ থেকে ৮ বছর আগে তখন কিন্তু ওরকম ছিল না। ছিল না। তখন তো YouTube এ খুব একটা ওরা বুঝতেই পারত না ব্যাপারটা কি। আমি ওদের কাছে একটা কথাই বলেছিলাম, যেহেতু মেকআপের আ ভিডিও বানাতে গেলে মিনিমাম একটা তো তোমাদের ইনভেস্ট তো করতেই হয়। হুম, আর হুম, আমার কাছে তখন কিছুই ছিল না। তো আমি মার কাছ থেকে আর বাবার কাছ থেকে আ আমি কয়েক হাজার টাকা ধার নিই। ৮,000 টু বি প্রিসাইজ। আমি আমার জুয়েলারি বিজনেস স্টার্ট করি। নিজের হাতে বানিয়ে, কলেজ হুম, করে, ওটাকে নিজের হাতে ডেলিভারি করে, ওখান থেকে যেটুকু প্রফিট হতো, আমি হুম। সেখান থেকে আমার মেকআপ প্রোডাক্টস এ ইনভেস্ট করতাম। অ্যান্ড দ্যাটস হাউ আই স্টার্টেড। তারপরে ধীরে, ধীরে ওটা আমার ১-২ বছর আরামসে খুব ভালো চলছিল আমার জুয়েলারি বিজনেসটা বিকজ আমি ওখানে প্রফিট অফ কোর্স হচ্ছিল। আমি এটা আরো ভালো, ভালো মেকআপ প্রোডাক্টস কিনতে পারছিলাম। হুম, মানে তখন আমার কাছে একটা ৳২০০ লিপস্টিক কেনা মানে
অনেক বড় ব্যাপার ছিল আরকি। আ মানে ভাবি তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে কতটা have grown। এখন তুমি প্রমোশনের জন্য পাচ্ছ একদম। সবকিছু। তখন তো আমি জানতাম না। মানে এখন যেটা আমি দেখি, তখন প্রমোশন কি, কোলাবোরেশনস কি, হুম, আমি কিছুই কোনো আইডিয়া ছিল না। শুধু জানতাম যে ভিডিও করা যেতে পারে। তোমার মাধ্যমে তুমি তোমার অন্য মানে অডিয়েন্সদের তুমি ইনফ্লুয়েন্স করতে পারো। ইনফ্লুয়েন্সার টার্মটা তখন ছিল না। হুম, হুম। তো দ্যাটস হাউ আই স্টার্টেড। মানে এরপরে কিভাবে সব জাস্ট ফ্লোতে এগিয়ে গেছে। দ্যাটস ইট। তো তোমার এই যে এত বছরের একটা যে কনটেন্ট ক্রিয়েটর তুমি মেকআপের আরকি, টিউটোরিয়াল তুমি দেখাও। তো এরকম ভিডিও আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেক ভিডিও দেখেছি। অনেকে আছে না যে মানে ব্লাক কম্বিনেশন হঠাৎ করে ফর্সা হয়ে যাওয়া। ওটার একটা মজাদার ব্যাপার আছে। হ্যাঁ, তো হ্যাঁ। এই যে তোমার এখন অনেক মেকআপের অনেকেই কনটেন্ট করছে। তো তুমি সেভাবে কিভাবে দেখছো? কারণ তুমি তো অনেক বছর আগে থেকে শুরু করেছো। দেখো, এখন আমি জানি না হয়তো অনেকে খারাপ লাগতে পারে। বাট আগে তো আমরা এতগুলো জেনে আসিনি যেখান থেকে আমরা আর্ন করতে পারবো বা এটাকে একটা প্রপার ক্যারিয়ার পাথ হিসেবে আমরা সিলেক্ট করতে পারবো। তখন জানতাম না। তখন পুরোপুরি প্যাশন, হুম, ইচ্ছা, ভালোবাসা, মেকআপের প্রতি একটা টান ওই থেকে আমরা শুরু করেছিলাম। বাট এখন কি হয়েছে ব্যাপারটা, মেক্সিমাম যারা নতুন আসছে তারা অলরেডি বুঝে গেছে যে এখানে টাকা-পয়সা আছে, এখানে ফেম আছে। মানে এরম করলে এসে যাবে আরকি। মানে মানে খুব চটজলদি খুব ফেমাস হওয়া চটজলদি যায় অ্যাকচুয়ালি ফেমাস হওয়া যায় এক্সাক্টলি। মেকআপের এতে। হ্যাঁ, আর ওটা অনেকে প্যাশন থেকে নয়, ভালোবাসা থেকে নয়। শুধুমাত্র ওই টাকার কথা ভেবে অনেকে জাস্ট এখন জয়েন করছে। নতুন ক্রিয়েটর দেখতে পাচ্ছ তুমি। হুম, সবাই প্রচুর। বলব না। এবং বাট মেকআপ হ্যাঁ, থেকে তারপর ব্লগিং এ চলে যায়। ভ্লগিং এ চলে যায়। হ্যাঁ, লাইফস্টাইল এক্সাক্টলি, আরকি চলে এক্সাক্টলি। আসে। আর একটা হার্শ ট্রুথ হলো আ এখন না সবে মানে আজীবন ছিল ব্যাপারটা। লোকের ব্যাপারে বিশেষ করে তারা একটুখানি আ পপুলার বলতে পারো। তাদের লাইফে কি হচ্ছে সকাল থেকে বিকেল অব্দি, রাত অব্দি লোকে কিন্তু দেখতে খুব ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড ফিল করে। তো ওইজন্য ভ্লগিং এ সবাই আসছে। মানে তুমি আমি বাংলার বলে বলছি না। যখন ধরো দিল্লি, মুম্বাই সাইডে যারা হুম, মেকআপ কনটেন্ট হুম, ক্রিয়েটর বলো, হুম, হুম, ফ্যাশন ইনফ্লুয়েন্সার বলো, ওরাও কিন্তু দেখবে এরকম ভ্লগিং এ ধীরে শিফট হচ্ছে। কেন? হুম, বিকজ তাদের কি হয় ওদের এনগেজমেন্ট টা বাড়ছে। লোকে দেখতে ইচ্ছুক যে তুমি সকাল থেকে বিকেল অব্দি কি এমন করছো যেটা আমরা করছি না? কি হুম। এমন তোমাদের লাইফে এক্সট্রা হচ্ছে যেটা আমরা করতে পারছি না? তো ভ্লগিং এ এখন সেজন্য আই গেস সবাই আসছে। আর ভ্লগিং ২ ধরনের হয়। একটা হলো প্রপার ভ্লগিং, হুম, আরেকটা হলো ক্রিঞ্জ ভ্লগিং। আচ্ছা। যে যা ইচ্ছা তাই করলাম, দেখিয়ে দিলাম। বাট আমার মনে হয় মানে ভালগার ব্লগিং যেটা আরকি। এক্সাক্টলি মানে কেন লোকে সেগুলো দেখছেও, বেশি পপুলার হয় লোকে গো। আবার দেখছেও। অনেকে স্ল্যাং ও ইউস করে ওদের এতে। যা নয় তাই বলে, যা নয় তাই তারপর আবার সেটা দেখায়, দেখে আবার শেয়ারও করে। শেয়ারও করে। মানে লোকে আমি জানি না কি পারপাস দেখে? এন্টারটেইনমেন্ট পারপাস দেখে নাকি আ মানে কিসের জন্য দেখে বলতে পারব না। বাট ওগুলো ফেমাসও। হুম, মিলিয়ন ভিউজ হয়ও। হুম, হুম। মানে তো সেই ক্ষেত্রে কখনো কি এরকম মনে হয় যে এটা ভালো কনটেন্ট যারা দিচ্ছে সেখানে ভিউ আসছে না। আর যাদের তোমার হয়তো ব্যাড কনটেন্ট তাদের মিলিয়ন ভিউয়ার্স। মানে এইটা কেন হয়? Instagram বা অলওয়েজ, YouTube কেন এটা দেখে? অলওয়েজ এটা আসলে Instagram বা YouTube প্ল্যাটফর্মের কিন্তু দোষ নয়। এটা আমাদের মানুষের দোষ। আমরা ওই ব্যাপারগুলোকে শেয়ার করি। দেখবে ওগুলো শেয়ারও বেশি। হুম, ওইসব ক্রিঞ্জ কনটেন্ট এর শেয়ারও বেশি। মানে লোকে দেখে, একটুখানি হাসলো, "দেখ ভাই তুইও দেখ, তুইও হাস। দেখ এটা কি করেছে।" মানে ওইজন্য শেয়ারটাও দেখবে ওইগুলোর বেশি হয়। কোনো এডুকেশনাল কনটেন্ট এর অতটা শেয়ার হয় না যতক্ষণ ভালো মানে কনটেন্টের শেয়ার হয় শেয়ার না। হয় না। তুমি যতটা দেখবে আরকি। তো ওটাই এটা আমাদের দোষ। প্ল্যাটফর্ম এর কিন্তু দোষ না। ক্রিঞ্জ মেন্টালিটির দোষ। ভিডিও ক্রিঞ্জ বলে আর কি করব আমরা? তো তোমার ফেভারিট কনটেন্ট ক্রিয়েটর কে? দেখো আমি অনেককে ফলো করি। তো ফেভারিট বলে সেরকম কিছু নেই। বাট আমি যাকে দেখে শুরু করেছিলাম বললে যে হুম, ইন্সপিরেশনস বলতে ইন্সপিরেশন। পারো। আ শাই স্টাইলস। আচ্ছা। শাইমা হয়তো চিনবে না মেকআপ ইন্ডাস্ট্রিতে মানে ও আরকি দিল্লি বেসড। ও ওরকমভাবে মানে একদম কিছু না থেকে স্টার্ট করেছিল। তো ওকে দেখেই পুরোপুরি আমি ইন্সপায়ার্ড হয়েছি। আরেকজন আছেন শ্রেয়া জেন। শ্রেয়া জেন, হ্যাঁ। হ্যাঁ। তো এই দুজনকে আমি ভীষণ তখন তো আর কেউ ছিল না সেরকম বলতে গেলে। এই হুম, দুজনই আরো র‍্যান্ডম কয়েকজন ছিল। আ যেমন কোরালিস্তা আমার ভীষণ ভালো লাগতো। তুমি হয়তো একটু নামগুলো একটু নতুন লাগছে তোমার হুম, কাছে। বাট তখন আরকি এরাই পপুলার এত ফেমাস ছিল। এদের ভিডিওস, এদের টিউটোরিয়াল দেখে শিখেছি। মানে যে গ্রোথটা হয়েছে সেটা কিন্তু এদের দেখে হয়েছে। হুম। মেকআপের এমটাও পারতাম না। কখনো কোনো ক্লাসেসও নিইনি। শুধুমাত্র YouTube এর ভরসায়। মানে YouTube কে অ্যাজ আ টিচার হিসাবে মানে অ্যাজ আ টিচার দেখে ওখান থেকে শিখে কিন্তু গ্রোটা হয়েছে। অনেকে জিজ্ঞেস করে, "তুমি কার কাছে মেকআপ শিখেছো? তোমার সার্টিফিকেট আছে কিনা?" আমি বলি, "নেই, আমার কাছে নেই।" ৮ বছরের জার্নি আছে।
তো তুমি তো মেকআপ কনটেন্ট ক্রিয়েটর। তো তুমি এরকম কখনো তোমাকে বলে যে কোনো ব্রাইডাল মেকআপ বলো বা কোনো জায়গায় তুমি এরকম বলে হ্যাঁ, যে, হ্যাঁ, হ্যাঁ। "যাও তুমি করো?" না, আমি একদম ১ম এ যখন কলেজ জাস্টটা শেষ হলো, আমার জুনিয়র একজন ছিল। সে আমাকে বলে রেখেছিল, "তুমি এত ভালো মেকআপ করো। প্লিজ আমার দিদির বিয়েতে আমাকে সাজাবে।" দ্যাট ওয়াজ মাই হুম, ফার্স্ট অ্যান্ড লাস্ট। হুম, জাস্ট বিকজ আমি মানে কথা দিয়েছিলাম যে হ্যাঁ, আমি হুম। সাজাবো। ওই একমাত্র ওটাই করেছিলাম। শুধুমাত্র কথা দিয়েছি বলে। আদারওয়াইজ আমি ব্রাইডাল বা কোনো পার্টি মেকআপ করি না। তুমি করো না। আর ডিএম তো র‍্যান্ডম আসতে থাকেই যে পার্টি মেকআপ কত চার্জ করো বা এরকম হ্যাঁ, করো কিনা বা ক্লাসেস করাও কিনা। আমি হ্যাঁ। সেটাও মানে না, করি না। মানে এটা কেন করো না কেন? আ মানে আমার জন্য মানে আমি কখনো মেকআপ আর্টিস্ট হিসাবে নিজেকে দেখিনি। কিন্তু অনেকে কিন্তু যারা এই যে মেকআপ আর্টিস্টরা যারা এখন আসছে যারা, এখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু এই মেকআপ টিউটোরিয়াল মেকআপ দেখিয়ে প্রচুর ক্লায়েন্টস হ্যাঁ, পেয়েছে হ্যাঁ, হ্যাঁ। এবং পাচ্ছে। তো মানে যখনই আমি শুরু করেছিলাম তখন কখনো ভাবিনি যে আমি মুয়া বা মেকআপ আর্টিস্ট হব। আমি ভেবেছিলাম শুধুমাত্র ওই YouTube এর সামনে আসবো। আমার অডিয়েন্স এর সাথে আমি ইন্টারেক্ট করব। আর ওইটুকুনি। মানে যেটুকু যা শিখবো আমার অডিয়েন্স এর জন্যই থাকবে সেটা। মানে আলাদা করে যেটা আমি কারো উপর পারফর্ম করে বা কোনো ক্লাসেস করিয়ে বা মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে কখনো দেখবো না। তো সেজন্য হয়তো কখনো ট্রাই করিনি আর এখনো করিনি। মানে করব না ইন ফিউচার এটুকু আমি জানি। যে মুয়া হিসাবে নিজে দেখতে পারি না আমি নিজেকে। কোনো কারণ সেভাবে কিন্তু নেই। হয়তো সেটা আমার নিজের মেন্টাল কিছু প্রবলেম আছে। কিন্তু সবাই মানে প্রচুর কমেন্ট বা প্রচুর ডিএম আসে, "তুমি কেন মেকআপ ক্লাসেস করাও না?" বা "কেন সাজাও না?" বা "সাজালে কি ভালো হতো?" মানে এরকম টাইপের কমেন্টস আর ডিএম আরকি। বাট সেভাবে কখনো দেখিনি নিজেকে মেকআপ আর্টিস্ট হিসাবে। সারাদিনে কটা শুট করো? সারাদিনে মানে একটা শুট করতেই অনেক সময় লাগে। প্রায় যেরকম মানে আমরা শুট এই ট্রানজিশন শুট যেগুলো হুম, বলছো, হুম। আ ওগুলো করতেই ধরো তোমার ৪-৫ ঘন্টা শুধু শুটেই লাগে। যেহেতু ওগুলোতে মানে প্রচুর আ টাইম দিতে হয়। একেকটা ধরো কোনো গানে ট্রানজিশন করছি আমরা। ফট, ফট, ফট করলাম চেঞ্জ হুম, হয়ে গেল। তো এই প্রতিটা স্টেপে আমরা ওরকম প্রতিটা ইটস লাইক কাইন্ড অফ কোরিওগ্রাফি, ডান্স কোরিওগ্রাফির মতোই তুমি বলতে পারো। তো এই প্রতিটা কোরিওগ্রাফি ধরো ১ মিনিটের হোক বা ২ মিনিটের হোক আমাদের করতে হয় প্রতিটা স্টেপের পর। সো দ্যাট আমরা এডিট করার সময় সেটা হুম। ভালোভাবে কেটে বসাতে পারি। তো ওরকম ৪-৫ ঘন্টা তো লাগেই একটা কনটেন্ট শুট করতে। আর আমি প্রেফার করি এখন ভোর রাতে শুট করা মানে আফটার 12 বা ওটা সাইলেন্ট থাকবে। একদম সাইলেন্ট থাকবে। কেউ কোনো ঝামেলা থাকবে না। মানে কেউ ডাকবে না, ফোন করে ডাকবে না, পার্সেল আসবে না। মা ডাকবে না যে, "বিঙ্গো এরম করছে নিয়ে যা।" বিঙ্গো আমার ছেলে। পেট। হ্যাঁ, হ্যাঁ, বিগল। তো খুব শান্তিতে কাজ করতে পারি রাতে। I guess most of us রাতেই কাজ করে। যতদূর আমি জানি। হুম, কথা বলে বা interact করে বুঝেছি। রাতে কাজ করাটা প্রেফার করে। সুবিধা হয়। হুম, হুম। তো তোমার এই কাজটা যে তুমি করো, তোমার পেছনে তোমার সেটআপ টিম আছে কোনো? না, কোনোদিনও ছিল না। আমি সব নিজেই করি। পুরোটা নিজে করো? পুরোটা নিজে করি। মানে এডিটিং থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে মার্কেটিং সেটআপ, স্ক্রিপ্টিং, লাইটিং, মার্কেটিং যাই বলো। মানে ক্লায়েন্ট হ্যান্ডলিং সব নিজে করি। পুরোটা নিজে করো? পুরোটা নিজে করি। হয়তো ওটা করতে ভালো লাগে। কারণ কাজটাকে as I said earlier ভালোবাসি। ভালোবেসে করছি সেহেতু। মানে কখনো মনে হয়নি যে কাউকে হায়ার করবো। এরকম অনেক এজেন্সির অফারও এসছে যে যেরকম আসে আরকি হুম, যে হুম। তোমাকে ম্যানেজ করবো বা তোমার হয়ে কাজ করবো। বাট আমার কখনো পার্সোনালি কারোর কাজ পছন্দ হয়নি। যে কটা ব্র্যান্ডের ভিডিওস বলো বা আমার নিজস্ব ভিডিও বলো, আমি সব নিজে এডিট করে করতে ভালোবাসি। হুম। অন্যের কাজ আমার পছন্দ কোলাবোরেশন হয় না। সব, কোলাবোরেশন সব ঠিক। সব নিজে করি। শুধু আমি যদি কখনো ধরো কোনো আউটডোর শুট হলো, তখন আমাকে অফ কোর্স একটা ভিডিওগ্রাফার হায়ার করতেই হয়। হুম, ডিপেন্ড করে ব্র্যান্ডের ক্রাইটেরিয়া কিরকম তার উপর। হুম, হুম। আর শুধু বলি আমাকে ক্লিপস গুলো আমাকে পাঠিয়ে দেবে। বাকি আমি সব বুঝে নেব। তো আমি সব এডিট নিজেই করি। আচ্ছা এই যে ধরো এখন অনেক কনটেন্ট ক্রিয়েটর যাদেরকে আমরা দেখছি ইউটিউবার, তো একটা শুরু করে হয়তো ফুড ব্লগিং থেকে তারা তো ডেফিনেটলি ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপ করবে। হুম, তো হুম, হুম। তুমি কিভাবে দেখছো যে কোনটার দিকে ফোকাস করবে? যতদূর আমি জানি, মানে আমার যতদূর নলেজ আছে, আ এই যারা ফুড ব্লগার বা এখন যারা আ কমেডি ভিডিওস বানায়, তারা হুম, কিন্তু একসময় ওই ফ্যাশন বা মেকআপ থেকেই শুরু করেছিল। তারপরে ওরা ধীরে, ধীরে পুরোপুরি শিফট হয়ে গেছে এখন বা পুরোপুরিও বলব না। বাট হ্যাঁ, ওদের মেইন জনরা মানে মেইন যেটা তুমি বলতে পারো ভিডিও বানানোর যে ওদের আ মেইন টপিকটাই হলো এখন কমেডি হয়ে গেছে বা ফুড ব্লগিং হয়ে গেছে। আগে কিন্তু ছিল না। আগে কিন্তু এই টপিক গুলো ছিলই না বেসিক্যালি এক্সিস্টই করত হুম। না। তো যতদূর মানে আমি জানি আরকি এটুকুই বলব। বাকি করতেই পারে। I guess সবাইকে ভার্সেটাইল হওয়ার দরকার। সবার সবকিছু ট্রাই করা দরকার নিশ্চয়ই। যদি কেউ ব্রাইডাল করে মানে খুশি থাকে বা শান্তি পায় তো নিশ্চয়ই করুক, কোনো অসুবিধা নেই। এরকম না যে আমাদের কাজ কেন থেমে যাচ্ছে, ওরা করছে তাহলে আমরা কি করব? মানে আমরা যেহেতু শুধুমাত্র মেকআপ কনটেন্ট ক্রিয়েটর বা বিউটি ইনফ্লুয়েন্সার বলতে পারো। আমরা তো আর অন্য কোনো দিকে আমরা যাচ্ছি না।
আমরা ওদের দিকে যাচ্ছি না। কিন্তু হুম, ওরা আমাদের দিকে এসে হয়তো হতে পারে কখনো, কখনো মনে হয় যে আমাদের যে কাজগুলো যেগুলো আমাদের হুম, পাওনা কাজ, ধরো কোনো কোলাবোরেশনস হলো, কোনো হুম, ব্র্যান্ডের সাথে কাজ হলো, কোনো হুম, বিউটি হুম, ব্র্যান্ড বা মেকআপ হুম। ব্র্যান্ড, ওরা যখন সেগুলো করে মানে মনে হয় যে হয়তো আমাদের কাজ একটু কমে যাচ্ছে। কমে যাচ্ছে। হ্যাঁ, ওটাই কমে বললাম যাচ্ছে। যে কোথাও গিয়ে মনে হচ্ছে যে রাইভালস ক্রিয়েট হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, প্রচুর হ্যাঁ। এত ফ্রেন্ডসরা রয়েছে বা সবাই মেকআপের কনটেন্ট করছে। কারণ এখন মানে আগে না ওই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা জানতাম বা ইউটিউবার জানতাম ১ জন ২ জনকে। এখন ঘরে, প্রচুর ঘরে ঘরে, ঘরে, ইউটিউবার, পাড়ায়, পাড়ায় মানে প্রতিটা গলিতে, মেকআপ গলিতে। আর্টিস্ট অ্যান্ড মডেল, হুম, হুম, হুম। ফটোগ্রাফার। হুম, হুম, হুম। তুমি ঘরে একটা কাউকে পাবেই। পাবেই, পাবেই এক্সাক্টলি। যেই বলবে আমি তো মেকআপ আর্টিস্টের কাজ করি। হুম, আমি হুম, তো হুম। ফটোগ্রাফার, আমার ক্যামেরা আছে। হুম, হুম, হুম। তোমার এটা ঘরে, ঘরে। তো এটা কোনো এক জায়গায় মনে হয় যে আমি তো এত বছর কাজ এত করছি। বছর এক্সাক্টলি তো হ্যাঁ, হ্যাঁ। তুমি কলকাতার মেয়ে, তোমাকে সেভাবে লোকে অতটা জানে না। না। বাইরের আ হ্যাঁ, আ হ্যাঁ, হ্যাঁ। তোমার স্টেটে তোমাকে চেনে সবাই। তো মনে হয় যে কলকাতা থেকে যদি একটু কিছু লোকে আমাকে ডাকতো বা বিভিন্ন অর্গানাইজেশন এ যদি আমাকে ডাকতো মেকআপে। একদমই, একদমই তাই। মানে আমি আ অনেক বছর মানে অনেক বছরই হয়ে গেল এই হুম, ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি। একা হাতে সব গড়েছি হুম, নিজে বলতে পারো। কারোর কোনো সাপোর্ট কখনো পাইনি। সেইখানে দাঁড়িয়ে যখন দেখি যে মানে অন্যেরা এসে এরকম মানে কাজে ভাগ বসাচ্ছে তখন অফ কোর্স একটুখানি কষ্ট তো হয় যে আমাকে হয়তো লোকে সেভাবে কখনো চিনলো না। যেরকম আমি চেয়েছিলাম লোকে চিনবে। আমি যে কলকাতার মেয়ে, বাঙালি সেটা অনেকেই জানে না। সেটা ছিল কিছুটা হলে আমারও দোষ। মানে when I started my YouTube videos পুরোপুরি আমি হিন্দিতে কথা বলতাম। আমার মনে হতো যে হিন্দিতে কথা বললে হয়তো আমি বেশি কানেক্টেড অডিয়েন্স হ্যাঁ, হ্যাঁ, কে মানে মানে কি কানেক্ট বলবো? করতে কানেক্ট পারবে। করতে পারবো। হুম, ওদের সাথে মানে মানে অনেকেই দেখবে বা এরকম কিছু আমার একটা আইডিয়া হুম, ছিল। তো আমি স্টার্ট করেছিলাম পুরোপুরি হিন্দিতেই। হুম, আ দেন আমি এখন যেটা বুঝতে পেরেছি যে আমার ভাষাতেও বললে হয়তো অনেক অডিয়েন্সও আমি পাবো। অনেকে আমাকে চিনতে পারবে যেটা আমার ভুল হয়েছিল একসময়। যে বাংলায় কনটেন্ট বানাতাম না। বাট এখন আমি পুরোপুরি আমার Instagram এর জন্য আমি বাংলা আর ইংলিশেই কনটেন্ট বানাই। ডিপেন্ড করে ব্র্যান্ডের জন্য ব্র্যান্ডের কি ক্রাইটেরিয়া। হুম, বাট হ্যাঁ, হিন্দিতে এখন আমি Instagram এর জন্য আর বানাই না। মানে সেটা নিজে আর ভালো লাগে না। মানে হয়তো মনে হয় যে হয়তো এত বছর ধরে যে খাটনিটা করলাম তার কোনো ফলটাই পেলাম না। হুম। আমাকে কোনো কোথাও সেভাবে চেনে না বা জানে না। এর থেকে বড় কষ্ট আর হয় না সত্যি বলতে। বাবা-মার কি সাপোর্ট রয়েছে এখন? এখন তো অফকোর্স রয়েছে। বাট আজ থেকে ৮ বছর আগে ছিল না। মানে ওই যে বললাম না বিটেক করে এখন পপুলার হয়ে গেছে বলে এখন এখন হ্যাঁ, এখন সবাই সাপোর্ট। বলবে যে হ্যাঁ, এখন সাপোর্ট তো সবাই করে। বাট তখন সেই সময় দাঁড়িয়ে কেউই সাপোর্ট করেনি। আমি ডেফিনিটলি শুধু মানে ওদের কাছে চেয়েছিলাম আমাকে ২ টো বছর সময় দাও। যদি আমি কিছু না করতে পারি, তাহলে আমি পুরোপুরি সব ছেড়ে দেব। তোমরা যা বলবে 9 to 5 জব বলবে সেটা করব বা গভর্নমেন্ট জব বলবে সেটাই করব। আমাকে ২ টি বছর সময় দাও। তো ওরা বিশ্বাস করে দিয়েছিল। বাট প্রতিটা পদে, পদে গিয়ে আমাকে ওই শুনতে হতো। যে এত টাকা খরচ হলো পড়াশোনার কিছুই পেছনে, তো হলো না। কিছুই তো হলো না। কি যে করিস সারাক্ষণ ক্যামেরার সামনে বসে, কি যে করিস ওনারা তো অ্যাকচুয়ালি জানেন না, না ব্যাপারটা তো টেকনোলজি। বুঝতেই পারত এখন না। যেমনি সবাই আরো ব্যাপারটা বেশি বোঝে। হ্যাঁ, হ্যাঁ, বোঝে হ্যাঁ। এটা। এখন এখন তবে দেখতে গেলে এখনকার জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে ওদের মা-বাবারা কিন্তু অনেকটাই সাপোর্টিভ। সাপোর্টিভ একদম। অনেক সাপোর্টিভ যে একদম পুরো হ্যাঁ, করো কোনো হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা হ্যাঁ। নেই। বেশ কারণ ব্যাপারটা ওরা বোঝে এখন বা বোঝালেও বুঝতে পারে। তখন বোঝালেও বুঝতো না। হুম, শতবার বললেও বলতো যে, "না, ঠিক হচ্ছে না এটা। এটা ঠিক হচ্ছে না। একটা চাকরির জন্য এপ্লাই করো।" কোথাও গিয়ে বলে যে, "তুই যদি সরকারি চাকরি করতিস" হুম, মানে হুম। আমাকে আমার মাও বলে, আজকেও সকালেও বলেছে, "এগুলো কি করছিস? এর থেকে যদি একটা সরকারি চাকরি পরীক্ষা দিতে পারতিস আমার মনে হয় অনেক বেটার হতো।" আমি যা করছি ভালোই আছি। এটা তো আমি স্যাটিসফাইড এটা হুম, নিয়ে। হুম, এটা হুম। তুমি এটা নিয়ে কেন বলছো আরকি? মানে ওই হ্যাঁ, সে তো কত বলেছে। এখন আর বলে না। এখন যেরকম বললাম, এখন দুজনেই মানে মানে মা-বাবা এখন দুজনেই তুমি খুব একটা সাপোর্ট কাইন্ড অফ করে। ফেমাস হয়ে গেছো। জানে যে এখান থেকে মেয়ে একটা পপুলারিটি পেয়েছে বা আর্নিং হচ্ছে। তো এই দিক থেকে একটা যে হ্যাঁ, জানে হ্যাঁ, যে হ্যাঁ। ঠিক না আছে যা এখন আর করছে ওসব আর কিছু বলে না। বাট হ্যাঁ, একসময় মানে একসময় না অনেক বছর ধরে শুনেছি এরকম। মানে ক্যারিয়ারের শুরুতে যখন ৪-৫ বছর টানা এরকম শুনে গেছি। তখন তো সেরকম আর্ন হতো না। তখন জানতামও না যে এখান থেকে আর্ন করা যায় বা হুম, কি কোলাবোরেশনস বা ব্র্যান্ডের সাথে এরকম কাজ করা যায়। কিছুই জানতাম না। জাস্ট বসে যেতাম ভিডিও করতে যে হ্যাঁ, আমাকে সবাই জানতে পারবে, চিনতে পারবে। ওটাই আমাদের মোটিভেশন ছিল। ভিউজ। তখন টাকা পয়সা ছিল না কিন্তু। ভিউজ ছিল আমাদের মোটিভেশন। তো ওভাবেই শুরু হয়েছিল। তুমি যখন বাইরে যাও মানে ধরো এই যে মানে পাবলিকলি যখন বেরোও তখন তোমাকে লোকে দেখে চিনতে পারে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ভিডিও ফটো তোলার জন্য হ্যাঁ, অ্যাপ্রোচ হ্যাঁ, করে? হ্যাঁ, হ্যাঁ। তখন কেমন লাগে? ভীষণ ভালো লাগে। মানে ভীষণ মানে আমি বলে বোঝাতে পারব না। যখন কেউ এসে সামনে থেকে কথা বলে যে, "তুমি শর্মিলী দি না? তোমার ভিডিওস আমি দেখি।" মানে যখন আমার নামটা নেয় যে, আচ্ছা আমার মুখটা না আমার নামটাও লোকে জানে তারে। হুম, মানে ওকে তাহলে হয়তো আমি
কিছু একটা করেছি বা করতে এতদিন পেরেছো। এত বছর ধরে যেটা আমি খাটছি তার কিছুটা ফল পেয়েছি। তো ওইটা আমাদের কাছে মোটিভেশন কিন্তু এখন। মানে যে লোকে এসে কথা বলে বা যে কমেন্ট করে আমাদের এত হুম। ভালো, ভালো কমেন্ট, এত মোটিভেশনাল কমেন্ট করে তোমরা মানে তুমি আছো বলে আমরা মেকআপ শিখতে পারছি তোমার জন্য। অনেকেই এরকম বলেছে আমাকে এসে যে, "তোমার জন্য আমি শুরু করেছিলাম মেকআপ জার্নি অ্যান্ড আজকে আমি এখানে।" মানে এরকম অনেকে আছে যারা আমাকে দেখে শুরু করেছিল এবং এখন তারা ইনফ্লুয়েন্সার। অনেক বড়, বড় মেকআপ আর্টিস্ট। তো এরকম অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। আর যেগুলো বিশ্বাস করো সেগুলো থেকে বড় আর কোনো কমপ্লিমেন্ট নেই যে, "তুমি আমার ইন্সপিরেশন।" মানে আমি একসময় যাকে ইন্সপিরেশন ভেবে এগিয়েছিলাম আজকে বাকিরা আমাকে ভাবে তোমাকে ইন্সপিরেশন। ভাবছে এটা একটা বড় বড় পাওনা। পাওনা। বড় এটার পাওনা। মানে বলে বোঝাতে পারব না কতটা ভালো লাগে। এই যে তুমি মেকআপ করো, প্রতিদিন তোমার মেকআপ করতে হয়। তো মেকআপে জানো তো স্কিন অনেক সময় খারাপ হয়ে যায়। বা এই যে হেয়ারে তুমি যে অনেক সময় ল্যাকার ইউজ করছো বা অনেক প্রোডাক্ট তোমাদের দেয় হুম, হুম, হুম। কোলাবোরেশন এর জন্য। তো সেগুলো কি তোমার হেয়ার বা মেকআপে কোনোভাবে খারাপ বা ক্ষতিকারক কিছু হয়েছে? আ সেরমভাবে ক্ষতিকারক কিছু নয়। যেহেতু মেকআপের একটা নিয়ম আছে। স্কিন প্রেপ করলে ভালোভাবে মেকআপের যা ইচ্ছা তুমি এপ্লাই করতে পারো। হুম, ডিপেন্ড করে তোমাদের টেকনিকের উপর, কি প্রোডাক্টস ইউস করছো তার উপর। বাট হ্যাঁ, স্কিন প্রেপটা মেকআপের আগে যে স্কিন প্রেপটা খুবই ইম্পোর্টেন্ট। ময়েশ্চারাইজার, নরমাল সানস্ক্রিন, সিরাম, টোনার এসব। ওইটা ভালোভাবে করলে মেকআপ প্রোডাক্টস এর কিছুই তোমার কোনো রিঅ্যাক্ট করতে পারবে না। যতদূর আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বুঝেছি। তো স্কিন প্রেপটা ইস ইম্পোর্টেন্ট। আর চুলের ক্ষেত্রে হ্যাঁ, এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো ক্ষতি করে। হুম, মানে সেটা আমি ইউজ করার পরে হয়তো অনেকদিন পরে হয়তো বুঝেছি। তারপর কি হয়েছে, পরবর্তীকালে গিয়ে সেই ব্র্যান্ডের সাথে আমি আর কাজ করিনি। যে না আমি করব না। এরকম হয়েছে। ব্র্যান্ডের নাম তো এখন নেওয়া যাবে না। হুম। বাট হ্যাঁ, এরকমও হয়। কাজ মানে করে না। তোমার বিকজ আমি দেখো সেটাই বলছি যে অনেকে তো স্কিন টোন সমান না। তুমি তোমার স্কিন টোন দেখিয়ে তুমি পাবলিকলি বলছো যে এইটা এটা হুম, করুন, হুম, এটা হুম। ইউজ করুন, ওটা ইউজ করুন। কিন্তু তারা যদি সেই তো অনেক সময় হয় না আমরা ছোটবেলাও দেখতাম যে হ্যাঁ, বড়, বড় ব্র্যান্ডের যেগুলো লাইক করিনা কাপুর। হুম, ওর অনেক ব্র্যান্ডের শুট যেগুলো দেখতাম সেগুলো আমরা কিনতাম। কিন্তু অ্যাকচুয়ালি তো ওগুলো শুটের ব্যাপার থাকে। তো কোনোভাবে কি এরকম মনে হয় ধরো কিনলো কেউ কিছু বা তুমিও হয়তো কিনলে তোমার হেয়ার ফল হয়ে গেল হুম, বা হুম, হুম। স্কিনের দাগ হুম, হয়ে হুম, গেল। হুম, হুম। তখন সেটাকে আবার মানে নতুন কারণ তুমি একজন ক্রিয়েটর, তোমাকে আবার সেই রিফর্ম করতে হবে পুরোনো জায়গাতে। তো তখন মনে হয় স্কিনের কোনো ক্ষতিকারক বা কিছু হচ্ছে। আজ অব্দি সেভাবে আমার স্কিনে কোনো প্রবলেম হয়নি। রিসেন্ট হয়েছিল। আমার ২ মাস আগে মারাত্মকভাবে এখানে অ্যালার্জিক রিঅ্যাকশন বেরিয়েছিল। সেটা কোনো প্রোডাক্ট নয়, সেটা আমি জানি। এটা কোনো হয়তো হরমোনাল চেঞ্জেস, বয়স হচ্ছে সেটার জন্য হতে পারে। আরেকটা কথা হলো সবার স্কিন টাইপ, সবার হেয়ার টাইপ কিন্তু আলাদা। মানে সব প্রোডাক্টস এ সবাইকে মানে স্যুট করবে এটা কিন্তু একদমই মানে পসিবল নয়। সেজন্যই বলে কোনো প্রোডাক্ট, কোনো স্কিন কেয়ার বলো বা হেয়ার কালার বলো, হেয়ার অয়েল বলো, হুম, প্যাচ টেস্ট করতে বলে। সব জায়গায় লেখা থাকে। ইভেন আমরাও বলে দিই মানে মানে ডেসক্রিপশন এ লিখে দিই যে, "প্লিজ ডু আ প্যাচ টেস্ট বিফোর ইউজ।" এটা কিন্তু ইম্পোর্টেন্ট। তো সব প্রোডাক্ট সবাইকে স্যুট করবে এটা কিন্তু হতে পারে না। তো বলে না তোমার এটা হচ্ছে তুমি ভুল প্রোডাক্ট কেন ওসব বাজে প্রোডাক্ট প্রমোশন কেন করছো তোমরা? হুম, হুম, যা নয় তাই দেখিয়ে দিচ্ছ। আরে হতে পারে ওটা তোমার স্যুট করছে না। কিন্তু অন্য একজনের স্যুট করতেই পারে। হুম, তো এটা ডিপেন্ড করছে পুরোপুরি প্রোডাক্টের উপর, তোমার স্কিন টাইপের উপর, স্কিন কনসার্নস এর উপর। অনেকের সেনসিটিভ স্কিন হয়। তো হুম, র‍্যান্ডম কিছু লাগিয়ে দিল। অফ হুম, কোর্স এটা আরো রিঅ্যাক্ট করবে। তো ওটা অফ কোর্স দেখতে হবে সবাইকে। নিজের ভালো নিজেকে বুঝতে হবে। আর এখন তো এআই এর জামানা। হুম। ChatGPT আছে, Gemini আছে। যা ইচ্ছা জিজ্ঞেস করো। বাট হ্যাঁ, নিজেকে একটু এডুকেট করো এটাই বলব। কিছু ইউজ করার আগে যে ক্ষতিকারক হবে কি না হবে সেটা নিজেরাই বুঝতে পারবে। স্কিন ডক্টর যারা এখন আছে তারা অনেকেই বলে যে তোমরা সানস্ক্রিন ইউজ করে বাইরে বাইরে যাও। তো তুমি তো প্রচুর ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করেছো। তো তোমার একটু যদি কিছু টিপস দাও আমাদেরকে অডিয়েন্সকে যে কোনটা মাখলে সুবিধা হবে এরকম? সুবিধা কিছু না। একটুখানি কিছুই না। এখন সানস্ক্রিন যেটা আমি ইউজ করি যেগুলো আগেকার কি হতো সানস্ক্রিন আগেকারও বলব না ২ বছর আগেও সানস্ক্রিনে কি হতো একটা হোয়াইট কাস্ট হুম, থাকতো। সানস্ক্রিনটা লাগানোর ১ ঘন্টা পরে পুরো মুখ অয়েলি হয়ে যেত। হুম, অনেকেই কমপ্লেইন এখনো করে যে হুম, কালো হয়ে যায় মেকআপ হুম, করলে হুম, সানস্ক্রিন লাগানোর পর। কি করে ওটা সলভ হুম, করব? তো ডিপেন্ড করে ফর্মুলার উপর। আমি অনেকগুলো এরকম ব্র্যান্ড ইউজ করি তাদের আমি নিজে পার্সোনালি পছন্দ করি এবং তারা যখন পার্সোনালি আমাকে কোলাবোরেশনস দেয় মানে ওর থেকে ভালো আর কিছু নেই। যে হ্যাঁ, যেটা আমি পছন্দ করি সেটা আমি লোককে বলতেও পারছি, রেকমেন্ডও করতে পারছি। তো ওটাই ডিপেন্ড করে ফর্মুলার উপর। সানস্ক্রিন প্রচুর ব্র্যান্ড বানায়। তবে হ্যাঁ, এখন যে কটা ব্র্যান্ড সানস্ক্রিন বানাচ্ছে সবাই কিন্তু ওই একটাই মানে ধ্যান দিচ্ছে সবাই, মনোযোগ দিচ্ছে যে ফর্মুলা লাইট ওয়েট হবে। একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো হোয়াইট কাস্ট থাকবে না। তো এখন মোর অর লেস সব ব্র্যান্ডই কিন্তু ভালো জিনিসপত্র বার করছে। শিক্ষা পেয়ে হয়তো। এতদিন ট্রোল করে হয়তো ওরা এখন শিখেছে। বাট বা হ্যাঁ। ভালো কাজেল বা লিপস্টিক এগুলো হুম, তোমরা হুম। তো অনেকগুলো কোলাবোরেশন করো। ভালো কাজল অনেক দেখেছি স্মাচ প্রুফ হয় না, ঘেটে যায়। অনেক বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি
তো সেগুলো কিভাবে সাজেস্ট করো? দেখো, কাজল মেকআপ একটা টেকনিক। কাজল পরার পরে কিন্তু ওটাকে সেট করতে লাগে। সে যত ভালো ব্র্যান্ড হোক না কেন। দেখ ৳৫,০০০ তুমি কাজল কিনলে ধরো, লাগালে, সেটাও তারপরে ভালো হলো না কিন্তু না অনেক ভালো সময়। হবে না, ভালো আবার হবে ৳২০০ না। র কাজল কিন্তু অনেক খুব সময়। ভালো হয়ে যায়। ওটাই বলছি, ডিপেন্ড করে তোমার ফর্মুলেশন এর উপর। আমার যেমন পার্সোনালি অনেক এরকম অ্যাফোর্ডেবল ব্র্যান্ডস আছে, ইন্ডিয়ান বেসড ব্র্যান্ড। আমার ভীষণ পছন্দ। অ্যাফোর্ডেবল, আন্ডার 300, আন্ডার 200, এত ভালো, ভালো জিনিসপত্র বানায়। মানে বড়, বড় ব্র্যান্ডকে টক্কর দেবে এরকম হুম। জিনিসপত্র বানায়। তো ডিপেন্ড করে তুমি কিভাবে সেটাকে ইউজ করছো। সেটাকে কিভাবে সেট করছো। কাজল লাগানোর পর সেটাকে একটা ব্রাউন আই শ্যাডো দিয়ে বা একটা লুজ পাউডার দিয়ে সেট করতে হয়, যাতে ওটা স্মাজ না করে। তো এই কিছু টেকনিক তো ফলো করতে হয়। তার জন্য ভিডিওস দেখতে হবে আমার। আমি তো নিয়মিত দর্শক অ্যাকচুয়ালি। কারণ আমি ওর ভিডিও অনেক আ বছর থেকেই আমি দেখেছি এবং আমি ওকে অনেকবার রাস্তায়ও দেখেছি। কিন্তু তখনও আমি আ ডাকার সাহস পাইনি। কারণ আদৌ ও কিনা। কারণ অনেক সময় কি হয় যে মুখটা সিমিলার থাকলেও নামের সাথে হুম, সেম হুম, যদি হুম। না হয়। কারণ ও বেসিক্যালি কলকাতার মেয়ে হতে পারে ঠিকই, কিন্তু মেক্সিমামটাই ও বম্বে, দিল্লি সব জায়গাতেই ও ঘুরে বেড়ায়। এরকম ও সেখানে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক অ্যাওয়ার্ডও আরকি তুমি হুম, পেয়েছো হুম। আরকি। তো কলকাতার বাইরে তুমি যদি বম্বে বা দিল্লিতে যাচ্ছ, সেখানে তোমার তো প্রচুর ইউটিউবারদের সাথে আলাপ হয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। সেখানে তুমি যখন এই যে বাঙালি হয়ে যে যাচ্ছ আরকি, সেই একটা এক্সপেরিয়েন্স বলো আরকি? আ বাঙালি হয়ে যাওয়াটার সেরকম এক্সপেরিয়েন্স নেই। কারণ ওখানে গিয়ে কেউ না ওভাবে দেখে না তুমি কলকাতার কিনা, তুমি মুম্বাইয়ের কিনা, তুমি দিল্লির কিনা। আমার যেমন রিসেন্ট একটা YouTube এ ইভেন্ট ছিল লাস্ট ইয়ার। YouTube কমিউনিটির ইভেন্ট। Google অফিসে আমাদের হয়েছিল। তো ওখানে সেরকমভাবে আলাদা করে তোমাকে বলে না, "তুমি আচ্ছা তুমি এখানকার ক্রিয়েটর, তুমি এসো, এসো একটু দাঁড়াও।" ওরমভাবে কোনো ব্যাপার নেই। বাট হ্যাঁ, এখন যেটা শুরু হয়েছে, আগে এরকম ছিল না। বাঙালি ক্রিয়েটর বলে সেরকম পদে তুমি কখনো থাকতে পারতে না। এখন যেরকম হয়েছে, আ তো সেরকম কোনো এক্সপেরিয়েন্স আমার হয়নি অ্যাজ আ বাঙালি ক্রিয়েটর বলতে গেলে। আর যেহেতু বললাম আমাকে চেনেই না অর্ধেক লোক বাঙালি কিনা। তো তো তোমার এই যে কলেজ তোমার ইঞ্জিনিয়ারিং আর ফ্রেন্ডসরা এখন জানে যে আ ভাই এটাই বললাম কারণ ফ্রেন্ডসদের মধ্যে চলে আরকি যে শর্মিলী এখন ইঞ্জিনিয়ার ছেড়ে একজন মেকআপ কনটেন্ট ক্রিয়েটর। হুম, তো হুম, হুম। ওদের কাছে কি আরকি? মানে এখন ওরা কিভাবে দেখে তোমাকে? যেহেতু আমার ক্লাসমেট ছিল আজকে ও সেলিব্রিটি। অনেকের সাথেই এখন কনট্যাক্ট নেই। যেটা হয়ে থাকে আরকি। কলেজ শেষ হওয়ার পরে যেরকম গ্রুপ ভেঙে যায়, হুম। কনট্যাক্ট থাকে না। মেক্সিমামই তাই হয়েছে। বা হ্যাঁ, যাদের সাথে আছে তারা বেশ ভালোই। দেখা হলে বলে, "কিরে তুই তো এখন সেলিব্রিটি হয়ে গেছিস, তোর তখন ব্যাপারই আলাদা।" বাট সেরকম কিন্তু আদতে নয়। মানে দেখা হওয়ার পর সেরকম কথা বললে আমার মনে হয় যে কলেজ লাইফেই ফিরে গেছি। ওরমভাবেই বসে আড্ডা দেওয়া হয়, গল্প করা হয়। মানে টিচাররা ডাকে এখন? টিচাররা বা কলেজ কলেজে যাও না, কখনো? কলেজে আর যাওয়া হয় না। কলেজে হয়তো আ মানে আমার শেষ হওয়ার পরের বছর অব্দিও গেছিলাম। তারপরে এখন আর কোনো আমার ইন্টারেস্ট নেই কলেজের প্রতি আর। মানে যাওয়া হয় অ্যাকচুয়ালি মানে হ্যাঁ, এখন কেরিয়ার সেট মানে আমি এখন আ এইটাতেই ফোকাস করব হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি। হ্যাঁ। তো আগামী ৫ বছরে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাইছো? আমি চাই লোকে আমাকে চিনুক। এইটুকুনি আমি আমার একটাই দাবি জীবনে, লোকে আমাকে চিনুক। আমি যে কি করি, আমার কাজের ক্ষেত্রে লোকে আমাকে চিনুক, আমাকে জানুক। এছাড়া আমার কোনো দাবি নেই জীবনে। নিজের কাছেও তোমাকে নেই। তো সবাই অনেকেই চেনে তো। মানে তোমার তো প্রচুর ফলোয়ার্স। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Instagram এ এবং YouTube এ প্রচুর মানে হিউজ এবং আ তোমাকে তো অনেকেই চেনে। তো তুমি বাট আমার কোথাও মনে হয় যে সেভাবে আমি আ এখনো অব্দি আমার নিজের পরিচয় বানাতে পারিনি। আমার এখনো মনে হয় সেটা। জানি না, হয়তো এটা সত্যি, আবার হয়তো আমার মনে হয় জাস্ট আমি হয়তো কোনোভাবে প্রতিদিন, আসলে কি বলতো এই কাজটা এমন না, প্রতিদিন তোমাকে স্ট্রাগল করতে হয়। আচ্ছা, আজকে এই ভিডিওটা হয়ে গেল, ডান অ্যান্ড ডাস্টেড। এরপরে কি করব? কি এমন বানাবো যে লোকে দেখবে, লোকে আমাকে পছন্দ করবে? অডিয়েন্সটা কিভাবে আরকি রাখতে হবে? কিভাবে ওরা আমার সাথে থাকবে? কানেক্টেড হ্যাঁ, থাকবে। হ্যাঁ, হুম। মানে এমন না যে চলে গেল ছেড়ে, ঠিক আছে ও তো ভিডিও স্ক্রল করে দিল, ঠিক আছে। না, কিভাবে আমাকে এসে কমেন্ট করবে বা আমার সাথে কথা বলবে, ওটা আমাকে রোজ ভাবতে হয়। 24/7 ভাবি যে আচ্ছা কালকে কি ভিডিও বানাবো? পরশুদিন কি ভিডিও বানাবো? যদি না বানাই আমাকে লোকে ভুলে যাবে না তো? মানে এই একটা ভয়টা চ্যালেঞ্জ থাকে, একটা ভয় ভীষণ থাকে। চ্যালেঞ্জ। মানে আমি এখনো হয়তো ভাবছি যে আমি বাইরে গিয়ে কি ভিডিও বানাবো? কি ভিডিও কালকে এডিট করব বা কি ভিডিও কিরকমভাবে বানালে লোকে আরকি আমাকে চিনতে পারবে যে আমি কে বা আমার কাজটা চিনতে পারবে। সারাদিন এরকম স্ট্রাগল, যেহেতু তুমি বললে এখন এত ঘরে, ঘরে এখন ঘরে, ঘরে হুম। কনটেন্ট ক্রিয়েটরস বা ইনফ্লুয়েন্সার্স বলতে পারো। এখন এটা আমাদের কাছে সত্যিই স্ট্রাগল। মানে বেঁচে থাকাটা এই লাইনে, টিকে থাকাটা। যে আজকে যদি ভিডিও না বানাই, যদি কালকে আমাকে লোকে ভুলে যায় তখন কি হবে? আচ্ছা এরকম কোনো ব্যাড অ্যাপ্রোচ পেয়েছো কখনো YouTube থেকে? বা না।
এরকম কখনো হয়? না, না, না। মানে কমেন্টস যাকে বলে, ভালো কমেন্টস বা খারাপ কমেন্টস সে তো এরকম। থাকবেই। ভালো খারাপ নিয়েই তো দুনিয়ায় চলতে তখন কি হবে। কখনো মোটিভেশনের অভাব হয়েছে যে কেন করলাম? আমি তো এত কষ্ট করে হয়, মেকআপটা হয়। করেছি। বলব না হয় না। ইনসিকিউরিটি থাকে, সবার থাকে। আমরা ইনফ্লুয়েন্সার বলে থাকে না সেটা নয়। সবাই বলে যে, "আচ্ছা তুমি ইনফ্লুয়েন্সার, তোমার তো এটা উচিত নয় করা। তুমি এটা কেন দেখালে? তুমি নিজেকে তোমার মতো করে ভালোবাসো।" সবসময় কিন্তু পসিবল হয় না। আমার এরকম অনেক ব্যাপার আছে যেটা আমার নিজস্ব আমার নিজের ভালো লাগে না। হতেই পারে নিজেকে নিয়ে ইনসিকিউর মানুষ হতেই পারে। সেটা যখন লোকে এসে যখন পয়েন্ট আউট করে, তোমার এইটা, এটা আছে তখন গিয়ে মনে হয় সেটা আরো ধাক্কা খায়। কিন্তু যেই ভালো কমেন্টস গুলো দেখে বা ভালো যে হুম। লোকজনের কমেন্টস, ডিএম পেয়ে ওটা কোনো না কোনো ঢেকে যায় বলতে পারো। বাট হ্যাঁ, মাথায় চলতে থাকে যে হ্যাঁ, তখন আজকে কোনো কমেন্ট আজকে আসার সময় একটা কমেন্ট পড়লাম আমি। খুব একটা খারাপ কমেন্ট নয় কিন্তু। বাট তাও কোথাও না কোথাও মনে হলো আচ্ছা আমি তাহলে কাজটা কি ভুল করলাম? কোনো কি ভুল হয়ে গেল আমার ভিডিওতে? কিছু বলতে হতো কি? তো ওটাই সারাক্ষণ একটা স্ট্রাগল চলতে থাকে নিজের মনের সাথে। যে লোকে কিভাবে মেনে নেবে বা কি করলে লোকে মানে বুঝতে পারবে যে না এটা কোনো ভুল জিনিস না বা খারাপ জিনিস করছি না বা লোকে পছন্দ করবে। সবসময় একটা থাকেই 24/7 লোকে পছন্দ করবে তো। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে ফ্যানের সাথে মিট করেছো বা প্রপোজ করেছে এরকম? না, না, না। প্রপোজাল তো আ যেহেতু আমার লং টার্ম সম্পর্ক ছিল। তো প্রপোজাল সেভাবে আমি কোনো ফ্যান্সি থেকে মানে পাইনি। আগে তাও আসতো ২-১ জন বাট এখন সবাই জেনে গেছে যেহেতু এখন আর সেভাবে প্রপোজাল আসে না। তো এখন মানে স্ট্যাটাসটা কি আছে? বিয়ে করছো নাকি না এখন ইচ্ছা নেই? বিয়েটাতে মানে অবশ্য এখন চারিদিকে বিয়ের ট্রেন্ড চলছে। যেই বিয়ে করছে তারই মিলিয়ন, মিলিয়ন ভিউজ এসে যাচ্ছে। তো আমার বন্ধুরা বলছিল যে, "তুইও বিয়ে কর। তোর বিয়েতে আমরা কনটেন্ট বানাবো। আমরা বানিয়ে আমরা মিলিয়নস ভিউজ পাবো।" তো এখন বিয়েটা ট্রেন্ড। সরি বাট এটা সত্যি। বিয়ের আ একটা বিয়ের ১ মাসের মধ্যে ১০০০ টা কনটেন্ট বেরিয়ে যাবে লোকের। হুম। শুধুমাত্র কনটেন্ট এর জন্যই অনেকে এখন বিয়ে বিয়ে করছে। করছে। এটাও বলতে ভীষণটা বাধ্য তাই করলাম। করছে। একদম তাই। মানে শুধু সাজবো, মানে এরকম অনেকেরই শুধু সাজবো বা বিয়ের জন্য ১ম বিয়ের আগে এটা করলাম, ১ম বিয়ের আগে ওটা করলাম। মানে এটা নিয়ে সবার কনটেন্ট এখন। লাইফস্টাইল এখন কনটেন্ট হয়ে গেছে। হুম। বাট আমার ক্ষেত্রে না আমি যেহেতু আমি ব্লগও শুরু করেছি। বাংলা চ্যানেল আমার আছে YouTube এ বাংলা চ্যানেল নট সো শাই শর্মিলি বলে। ওখানে আমি ব্লগ করি কিন্তু। বাট পুরোপুরি নিজেকে তুলে ধরতে পারি না। কারণ আমি মনে করি যে আমার কিছুটা জিনিস পার্সোনাল থাকা ভালো। পুরোটা ওটাই। যদি তুলে ধরলাম তাহলে আমার নিজস্ব আর কি থাকলো? পার্সোনাল কিছু থাকলো না। থাকলো না। তো ওটা আমি প্রেফার করি না যেটা এখন সবাই করছে। যা নয় তাই হ্যাঁ, চলো। বাট না বিয়ে আমি আপাতত আগামী ৩ বছরের তো কোনো প্ল্যান নেই। এখন অনেক কিছু করা বাকি। বিয়ের আগে। মেকআপ নিয়ে কিছু টিপস যদি আমাদেরকে শেয়ার করো। মেকআপের টিপসের একটা পুরো বই লেখা যাবে। শুরু থেকে শেষ করলে অনেক। মানে আমি যেটা এত বছরে শিখেছি, যেটা নিজে করে, করে শিখেছি। এমন না যে কেউ এসে শিখিয়ে দিয়ে গেছে, সার্টিফিকেট দিয়ে গেছে, হয়ে গেছে, না। নিজে করে, করে মানে ট্রায়াল এরর করে, করে শিখেছি। সেটা বলতে গেলে অনেক লম্বা একটা জার্নি জার্নি। টা। তো ওটা ওভাবে এক লাইনে টিপস দেওয়াটা একটু মুশকিল আছে। বাট এই যে তুমি ফার্স্টেই আমরা কথা হয়েছে যে অনেকেই কিন্তু এরকম মেকআপ কন্টেন্ট থেকে মেকআপ আর্টিস্ট হয়ে যায়, তুমি সেটা করো না আর কি। তো তুমি যে মেকআপ, যেটা ফার্স্টই কথা হলো যে মেকআপ কন্টেন্ট থেকে যারা মেকআপ আর্টিস্ট হয়েছে, তো তুমি তাদের সম্বন্ধে কি বলবে অ্যাকচুয়ালি, যে এটা কি আদৌ ঠিক নাকি মানে এখনকার জেনারেশন? এখন দেখো, এখন সবারই ক্যারিয়ার পাথ চুজ করার তো অফকোর্স মানে অফকোর্স সবাই করতেই পারে। যদি কেউ চায় যে আমি আজকে মেকআপ আর্টিস্ট হিসাবে হয়ে নিজেকে সবার কাছে পরিচিত করব, সেটা নিজস্ব ব্যাপার তার। তো আমার মনে হয় না এখানে কোনো ভুল কিছু আছে। যার যেরকম ইচ্ছা সে সেরকম করুক না। মানে লোকে কে বলার যে হ্যাঁ, তুই এটা কেন করছিস বা তুমি এটা কেন করছো? যে যেটা করে ভালো থাকে লোকে সেটা করুক না। লোকে যেহেতু চাইছে যে আমি মেকআপ আর্টিস্ট হব, আমি ভিডিওস বানাবো সেখান থেকে মেকআপ আর্টিস্ট হয়ে যাবো। প্রচুর ক্লায়েন্ট আসবে, করুক না। সেটা করে যদি ভালো থাকে, সেটা করে যদি তার আর্ন হয়, হোক না। মানে সমস্যা নেই। আমার তো কোনো পার্সোনাল সমস্যা নেই। কোথাও গিয়ে মনে হয় যে ধরো তোমার যেগুলো তোমার ব্যাড কন্টেন্ট, সেখানে মেটা বা ফেসবুক যদি ব্যান করে দিত তাহলে অনেক বেশি ভালো হতো, এরকম মনে হয় যে না এটা তো ভালো কন্টেন্ট? উম না, না মনে হয় না। কারণ সেরকম আ সেটা কিন্তু হয়নি। সোসাইটির জন্য অনেক সময় ব্যাড মেসেজ দিচ্ছে আর কি। কারণ এখন সবারই হাতে তোমার ফোন রয়েছে, হুম, তো হুম, হুম। সবাই ওই কন্টেন্ট দেখছে, হুম, হুম, হুম। তো ওটা অ্যাডাল্ট কন্টেন্ট। ওটা তো মাথায় রাখতে হয়ই আমাদের। যে কিছু নেই তো আমরা যখন ভিডিও সাবমিট করি YouTube এ নিচে কিন্তু অপশন থাকে। এটা কি অ্যাডাল্ট কনটেন্ট, মেড ফর কিডস নাকি যেকোনো জেনারেল হুম। কনটেন্ট আমাদের অপশন থাকে। সেটা হুম। অলওয়েজ আমাদের সিলেক্ট করতে হয় প্রতিটা আপলোডের আগে। যেটা হুম। Instagram এ নেই।
তো ওটা আমি আজ অব্দি সেরকম কোনো বানাইনি। vulgar content বলো বা কোনো না, না, যারা ধরো controversial। করছে সেটা হ্যাঁ, কি হ্যাঁ। মেটা কি সাপোর্ট করছে? সেটা I তোমার কি guess মনে করছে, হয়? ওটা মেটার লাভ। মেটার তো লাভ। ওদের বিজনেস হচ্ছে, ওদের ভিউজ বাড়ছে, ওদের এনগেজমেন্ট বাড়ছে। মেটারই লাভ এটা। Facebook বলো, Instagram, ওদের তো লাভ এটা। ভিউজ এলে তার থেকে তো লাভ। নাহলে আজকাল এত ক্রিঞ্জ কনটেন্ট ক্রিয়েটরকে মেটা ডাকতো না। যদি না ওরা সাপোর্ট করতো ব্যাপারটা। আচ্ছা, এরকমও তো মানে আমি দেখেছি যে তোমার অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা ঠিকমতো কথা বলতেও পারে না, হুম, হুম, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। হুম, 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 হুম। তো কোথাও কি মনে হয় যেটা শিক্ষাটা দরকার? অফকোর্স দরকার। অফকোর্স দরকার। তুমি একটা ভিডিও বানাচ্ছ, তোমার ওই ভিডিওটা দেখে কতজন ইনফ্লুয়েন্স হচ্ছে সেই কাজটা করার। তো একটা জিনিস বা কথা বলার সময় বা কোনো কিছু দেখানোর সময় নলেজ তো দরকারই। হুম, একদম উইথআউট নলেজ একটা রিসেন্ট একটা ট্রোল হচ্ছে না একটা মেয়েকে নিয়ে, ইনফ্লুয়েন্সারকে নিয়ে, যে একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা, যাই হোক, হুম। যে সিভিক সেন্স নেই, সিভিক সেন্স। তো ওটাই মানে দরকার। আই গেস একটু তো নলেজ থাকা দরকার। যা ইচ্ছা তাই বলে গেলাম মিলিয়ন ফলোয়ার্স নিয়ে, ওটা হতে পারে না। শর্মিলি, শর্মিলি আমার সাথে মানে ইংলিশটাও বললাম, বাংলাটাও বললাম। ও আজকে আমার পডকাস্ট এসেছে। তো তুমি বলো যদি কিছু অডিয়েন্সকে আমার পডকাস্ট এসে কেমন লাগলো? ভীষণ, ভীষণ ভালো লেগেছে। মানে আমি, এটা আমার ১ম পডকাস্ট। তো এত ভালো এক্সপেরিয়েন্স হবে ঐন্দ্রাদির সাথে আমি ভাবতে পারিনি। আমি একটু অনেক ঘাবড়েই ছিলাম। কারণ আমার একটু ছোটবেলা থেকে স্টাটারিং এর সমস্যা, তোতলামো সমস্যা একটু আছে। তো আমি ভীষণ ভয় পাই কোথাও গিয়ে কথা বলতে। বাট যখন সামনের মানুষটা এত সুন্দর করে বোঝায় বা বলে বা কথা বলে, আই গেস অটোমেটিক্যালি তোমার নিজস্ব কথাবার্তা ঠিক হয়ে যায়। যেটা বুঝতে পারলাম আমি না, আজকে। অ্যাকচুয়ালি যখন আমরা কথা বলি না তখন নিজেদের মধ্যে কথা বলি, যে তখন আর সামনে কি আছে সেটা দেখি না, তখন নিজেদের মধ্যে ঢুকে যাই। হুম, হুম, তো হুম, হুম। সেটাই অ্যাকচুয়ালি সেটাই হয়ে থাকে, হয়েছে। মানে সেটাই এখানে হচ্ছে। আমি যে ক্যামেরা আছে সামনে, আমি কিন্তু অনেকক্ষণ পর এখন রিয়ালাইজ করলাম যে আচ্ছা ক্যামেরার সাথে কথা বলছি। বাট এখন পুরোপুরি মনে হচ্ছিল আমি মানে ওয়েন্দ্রালির সাথে কথা বলছি। পুরো বসে একদম গল্প করছি এরকম মনে হচ্ছে। তো ভীষণ, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য, আমাকে চেনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার পডকাস্টে আসার জন্য, এবং যারা যারা শর্মিলির ইনস্টাগ্রামে রয়েছেন বা ইউটিউবে রয়েছেন তাদেরকে আবারও বলবো, বা আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা যেন ওকে ফলো করেন, নিশ্চয়ই, শেয়ার হ্যাঁ। করেন ওর ভিডিওগুলো, সাবস্ক্রাইব করবেন ওর পেজটাতে, এবং মানে যেটা ইউটিউবে এবং ইনস্টাগ্রামে, এবং সাথে সাথে আমারটাও একটু করে একদম, দেবেন। একদম। টক বক উইথ ওয়েন্দ্রিলা। একদম। ফলোয়ার্স বাড়াও একটু। একটু সাপোর্ট করো। ভালো কনটেন্ট ক্রিয়েট করছি। একটু সাপোর্ট তো দরকার বলো তোমাদের। না হলে কি করে হবে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।